শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মাত্র 12,500 টাকা বেতন পান দেশের এমপিওভুক্ত স্কুল শিক্ষকরা। 500 টাকা বাড়ি ভাড়া দিতে চায় সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠক চাকসু। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া। রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আসছে সামঞ্জস্য। 3 গোয়েন্দার স্রষ্টা অনুবাদক রকিব হাসান মারা গেছেন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। একজন শিক্ষক স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে চাকরি শুরু করেন 12,500 টাকা বেতনে। এই কথাটি শুনে হয়তো অনেকেই আঁতকে উঠছেন, অনেকে করছেন অবিশ্বাস, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সবৈব সত্য। হ্যাঁ, তবে যদি অতিরিক্ত হিসেবে তারা বিএড করেন তবে তারা 16,000 টাকা বেতন পান। সাকুল্যে বিভিন্ন ভাতা মিলিয়ে কেউ কেউ পান সর্বমোট 18,300 টাকা। এই গল্পটা 2025 সালের। গল্পটা প্রায় 4 লাখ এমপিওভুক্ত শিক্ষকের। রায়হান আলী 2024 সালে একটি স্কুলে জয়েন করেন। তিনি বিয়ে করেছেন এবং এক সন্তানের জনক। বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব 25 কিলোমিটার। যে বেতন পান, আলাদা করে বাড়ি ভাড়া করে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই কষ্ট করে কেনা একটি মোটর বাইকে করে স্কুলে যান। প্রতিদিন তাকে 50 কিলোমিটার যাতায়াত করতে হয়। তেল খরচ হয় 200 টাকার মতো। মাসে তাকে 6,000 টাকা আলাদা রাখতে হয় শুধু যাতায়াত বাবদ। তিনি 12,500 টাকা বেতন পান। কৃষক বাবার সন্তান রায়হানকে পরিবারের খরচ চালাতে হয়, প্রায়শই পিতার কাছে হাতও পাততে হয়। এই গল্প কম বেশি সবার। শিক্ষকরা রাস্তায় নেমেছেন। বেতন বাড়ানোর দাবি পর্যন্ত নয়। তারা চান মাসে 1,500 টাকা চিকিৎসা ভাতা আর বেতনের 20% বাড়ি ভাড়া। এজন্য তাদের লাঠি, জল কামান আর টিয়ার গ্যাস মোকাবেলা করতে হয়েছে। তারা অবশ্য পথ ছাড়েননি। ন্যায্য দাবি আদায়ে এখনও পথেই আছেন বাংলাদেশের শিক্ষকরা, যারা 12,500 টাকা বেতন পান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। এতে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশ নিয়েছেন। গত বুধবার 15 অক্টোবর সন্ধ্যা 6টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাবের ওপর ভিত্তি করে জুলাই সনদ তৈরি করা হয়েছে। আগামী শুক্রবার 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ সই অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। তবে সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য হয়নি। সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে দলগুলো একমত হলেও ভোটের দিন ও পদ্ধতি নিয়ে সুরাহা হয়নি। কিছু দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়। অন্যদিকে বিএনপি চায় সংসদ নির্বাচনে ভোটের দিন পৃথক ব্যালটে গণভোট হোক। তবে জামায়াতের দাবি সংসদ নির্বাচনের আগেই গণভোট করতে হবে। 14 অক্টোবর রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদের কপি পাঠিয়েছে ঐকমত্য কমিশন। বাঙালিয়ানাও এর একটি কপি হাতে পেয়েছে। এটি বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য মিলেছে। দেখা গেছে নতুন সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো ও প্রধানমন্ত্রীর কমানোর প্রস্তাব রয়েছে। জুলাই সনদে সংবিধানের 48(3) অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বিনা সুপারিশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তথ্য কমিশনার, প্রেস কাউন্সিলর, চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিতে পারবেন। তবে এই প্রস্তাবে বিএনপি সহ বেশ কিছু দল নোট অব ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষেত্রে তা সংসদের নিম্নকক্ষে 2/3 ভোটে পাশ করার পর উচ্চকক্ষে শোনার পর 2/3 সদস্যের ভোট লাগবে। আর রাষ্ট্রপতির ক্ষমার
দেওয়ার ক্ষেত্রে বাদী এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির অনুমোদন নিতে হবে। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ 10 বছর নির্ধারিত হয়েছে, তবে তিনি যতবার ইচ্ছে নির্বাচিত হতে পারবেন। তবে মোট মেয়াদ 10 বছরের বেশি হওয়া যাবে না। প্রধানমন্ত্রীর পদে যিনি নির্বাচিত হবেন তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। জামায়াত সহ বেশ কিছু ছোট দল এই ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হলেও এখনও তার পুরোপুরি ক্ষমতায়ন হচ্ছে না। নতুন প্রস্তাবেও ক্ষমতায়ন খানিকটা অলংকারিকই। এখনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে। প্রশাসন ও নির্বাচন কমিশনের একাংশের কর্মকর্তারা জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের আশঙ্কা, এই কর্মকর্তারা জাতীয় নির্বাচনকে জামায়াতের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি নির্বাচনের আগে তাদের উদ্বেগ উত্থাপন ও জরুরি সংশোধনমূলক ব্যবস্থা চাইতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে পৃথকভাবে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এইসব বিষয়ে আলোচনা হয়েছে। একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, যদি জামায়াত সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালন করেন তাহলে ভোট কারচুপি বা নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। দলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান শিগগির নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। বিএনপি নেতারা বলেছেন, তারা আনুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য সময় চাইবেন এবং দলীয় কর্মকর্তাদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ জমা দেবেন। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট 242 জনের মৃত্যু হয়েছে। এ সময় 758 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 14 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সামনে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। আমার মামলা ট্রাইব্যুনাল 2-এ নিয়ে গেছে। এই কথা বলার পর সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি উত্তরে বলেন, বুকে বল রাখেন, মনোবল হারাবেন না, চিন্তা করবেন না ভাই, আল্লাহ ভরসা। এ সময় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন তোলেন, এভাবে ওঠানো নামানো নাটক কবে শেষ হবে? আজ সকালে বিভিন্ন হত্যা ও গণহত্যা মামলায় প্রভাবশালী 16 জনকে আদালতে হাজির করা হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক সহ অনেকে। আদালতে সিদ্ধান্ত দেন, প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয় 8 ডিসেম্বর। লক খুলে দেন, টিপ দিলে গুলি বের হবে। অস্ত্র চালানোর প্রশিক্ষণে ঠিক এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওটি ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভিডিওটিতে দেখা গেছে ইসলামজীবীদের চিরায়ত পোশাক ও টুপি পরা কিছু যুবক এই প্রশিক্ষণ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে ভিডিওটির ভাইরালের পর নড়ে চড়ে বসেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার। গ্রুপটি স্থানীয়ভাবে রাসেল ফয়সাল বাহিনী নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। প্রায় 2.5 মিনিটের ভিডিওটিতে দেখা যায় 4 জন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে 2টি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। পুলিশ জানায়, ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে বলে একাধিক সূত্র ও আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শেষে নিশ্চিত করেছে। সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা গেছে। সেখানে আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেয়া হচ্ছিল।
গতকাল রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহ আলম কেমিক্যাল নামের একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি গার্মেন্টস কারখানায়, যেখানে এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধারের তথ্য জানা যায়। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও রাসায়নিকের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ধোঁয়ার সঙ্গে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এই গ্যাসের কারণে পাশের একটি গার্মেন্টসের কর্মীরাও অসুস্থ হয়ে পড়েছেন। 14 অক্টোবর সকালে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিভলেও 15 অক্টোবরও সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যা এখনও নিয়ন্ত্রণে আসেনি ফায়ার ফাইটারদের। ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাসও বের হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সেখানে ভিড় করেছে উৎসুক জনতা। তাদের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করে মাইকিং করছেন। সবাইকে 300 গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে। যে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এদিকে শাহ আলম কেমিক্যালের গোডাউন থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ার পাশের রাইজিং গ্রুপের নামের একটি গার্মেন্টসের কর্মীরাও কাজ করতে এলে অসুস্থ হয়ে পড়েন। রাইজিং গ্রুপ গার্মেন্টসের সুইং সেকশনের সুপারভাইজার বলেন, আমরা অফিসে গেলে 8টার কিছুক্ষণ পরই একে একে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। একজনকে ধরি তো আরেকজন পড়ে যায়, এমন একটা অবস্থা। বাংলাদেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ 3 গোয়েন্দার স্রষ্টার লেখক রকিব হাসান মারা গেছেন। সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, 15 অক্টোবর 2025 কিডনি ডায়ালাসিস চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর 10 মাস। 1950 সালের 12 ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুল জীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তার মন টেকেনি। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে। সেবা প্রকাশনী থেকে তার লেখক জীবনের সূচনা হয়। প্রথম দিকে বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা সুজা সিরিজ সহ 4 শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে তার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো 3 গোয়েন্দা সিরিজ। এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর কিশোরীর কৈশোরের সঙ্গী। মূলত রবার্ট আর্থারের 3 ইনভেস্টিগেটর সিরিজ অবলম্বনে 3 গোয়েন্দার সূচনা হয়। তবে রকিব হাসানের লেখন শৈলীতে এটি পেয়েছে একেবারে নতুন রূপ। বাংলাদেশি সাহিত্য হয়ে উঠেছে এটি। এই সিরিজের মাধ্যমে তিনি হয়ে ওঠেন হাজারো কিশোর পাঠকদের প্রিয় লেখক। নিজ নামে লেখার পাশাপাশি তিনি ব্যবহার করেছেন বিভিন্ন ছদ্মনাম। শামসুদ্দিন নওয়াব নামে তিনি অনুবাদ করেছিলেন জুল ভার্নের বইগুলো। ব্যবসায়ীদের আপত্তির পরও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন মাশুল কার্যকর করেছে। 15 অক্টোবর বুধবার প্রথম প্রহর অর্থাৎ 14 অক্টোবর মঙ্গলবার রাত 12টার পর থেকে বন্দরের সব সেবা খাতে নতুন মাশুল আদায় শুরু হয়। গত 14 সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গ্যাজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বন্দরের বিভিন্ন ধরনের সেবায় আগের তুলনায় গড়ে 41% মাশুল বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কন্টেইনার পরিবহনের মাশুল। 2023 থেকে 2024 অর্থ বছরের নিরীক্ষিত হিসাব পর্যালোচনায় দেখা যায়, গড়ে প্রতিটি কন্টেইনারে বাড়তি মাশুল ধরা হয়েছে প্রায় $39। এই মাশুলের বড় অংশ আদায় করা হবে শিপিং লাইন থেকে। একাংশ পরিশোধ করবে আমদানিকারক ও রপ্তানিকারকেরা। শিপিং লাইন বন্দরের বাড়তি খরচ তুলে নেবে আমদানিকারক সহ রপ্তানিকারকের কাছ থেকে। আমদানিকারক ও রপ্তানিকারক বাড়তি খরচ পণ্যের দামে যুক্ত করবে। এই বন্দরের প্রধান টার্মিনালগুলো তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানির হাতে। সংশ্লিষ্টদের ধারণা, বিদেশিদের আগাম মুনাফার নিশ্চয়তা দিতেই বন্দর মাশুল বাড়ানো হলো। গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না, এমন দাবিতে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পিআরটা কি সেটাই তো আমরা বুঝি না রে ভাই। 15 অক্টোবর বেলা 11:30টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা চাই একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের চাওয়া। স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেটাকে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক তেমনই 2024-এর 5 আগস্টকে আমরা ভুলব না, কারণ এদিন আমাদের ছেলেরা রক্ত দিয়ে আমাদের উপর দানব স্বৈরাচারকে সরিয়ে দিয়েছে। সুতরাং সেটাকেও আমরা কোনোদিন ভুলতে পারবো না। এই যে একসঙ্গে সবাইকে নিয়ে চলা, এটাই হবে নতুন বাংলাদেশ। ভাগাভাগি আর কইরেন না, দেশটার বহু ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। 1985 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর প্রাচীন জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধসে পড়লে সংঘটিত হয় মর্মান্তিক দুর্ঘটনা। এতে প্রাণ হারায় 39 জন ছাত্র, কর্মচারী ও অতিথি। আহত হন কয়েকশো। যেই ভবনটির ছাদ ধসে দুর্ঘটনাটি ঘটে 1985 সাল পর্যন্ত সেটিকে বলা হতো পরিষদ ভবন বা অ্যাসেম্বলি হল। 100 বছরেরও বেশি পুরানো অডিটোরিয়ামটি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের পরিষদ ভবন বা সংসদ ভবন ছিল। তাই এটি অ্যাসেম্বলি হল বা পরিষদ ভবন হিসেবে পরিচিত ছিল। পরে নতুন পরিষদ ভবন তৈরি হলে এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপর 1985 সালের 15ই অক্টোবরের মর্মান্তিক ঘটনার আগে পর্যন্ত এটি জগন্নাথ হলের টেলিভিশন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভাষা শহীদদের স্মরণে 1966 সালে নির্মাণ করা হয়েছিল। প্রায় 60 বছরের পুরানো এই শহীদ মিনার এখন ভেঙে ফেলা হচ্ছে। সেখানে নির্মাণ করা হচ্ছে একটি স্মারক স্তম্ভ। বিষয়টি জানাজানির পর ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। কলেজের ছাত্রদলের পক্ষ থেকে স্মারক স্তম্ভ নির্মাণ কাজ বন্ধ এবং শহীদ মিনার আগের অবস্থায় পুনরুস্থাপনের দাবিতে অধ্যক্ষের কাছে 14ই অক্টোবর মঙ্গলবার স্মারকলিপি দেওয়া হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার 1944 সালে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠা হয়। সরকারিকরণ করা হয় 1980 সালে। কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে 2020 সালে 7 ও 8 ফেব্রুয়ারি ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব হয়। এই উৎসবের স্মৃতি ধরে রাখার জন্য তখন ক্যাম্পাসে একটি স্মারকস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি নির্মাণের উদ্যোগ নেয়। সরকারি কলেজে স্মারকস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয় মাসখানেক আগে। এখন শহীদ মিনার ভাঙার প্রতিবাদে অনেকেই সরব হওয়ায় কলেজ কর্তৃপক্ষ এর দায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাঁধে চাপানোর চেষ্টা করছে। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে তারা কলেজ কর্তৃপক্ষের নির্ধারণ করে দেওয়া স্থানে এটি নির্মাণ করছে। স্থান নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই। মিয়ানমারের সামরিক সরকার সমর্থিত প্রশাসন আসন্ন নির্বাচন পুরো দেশ জুড়ে পরিচালনা করতে সক্ষম হবে না বলে স্বীকার করেছেন দেশটির জান্তা প্রধান। ডিসেম্বরের শেষ দিক থেকে মিয়ানমারের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, কিন্তু গৃহযুদ্ধের কারণে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অংশগুলোতে জাতীয় আদমশুমারি পরিচালনা করতে পারেনি দেশটির জান্তা সরকার। তাই অনুমিতভাবেই তারা সেসব এলাকায় নির্বাচনও করতে পারবে না বলে ধারণা করা হচ্ছিল। এবার প্রকাশেই তারা তা স্বীকার করে নিল জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং। ডিসেম্বরে প্রকাশিত এক আদমশুমারি প্রতিবেদনে মিয়ানমারের মোট জনসংখ্যা 5,13,00,000 বলে জানানো হয়েছে, কিন্তু দেশটির 330টি শহরের মধ্যে মাত্র 145টিতে জান্তা পুরোপুরিভাবে শুমারি পরিচালনা করতে সক্ষম হয়েছিল। গাজা নগরীর উত্তরাংশে ইসরায়েলি বাহিনী সরে আসার পর হামাস দ্রুত নগরীর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছে এবং শহরের রাস্তায় কালো মুখোশধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মঙ্গলবার হামাস কমপক্ষে 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং 4 জনের মৃতদেহ হস্তান্তর করেছে। গাজার বিভিন্ন এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আঘাত ও প্রতিক্রিয়া লড়াই চলছে। হামাস দাবি করেছে তাদের বাহিনী প্রতিরোধ ইউনিট নামে নতুন একটি নিরাপত্তা ইউনিট গঠন করেছে, যা অপরাধী চক্র ও সহায়ক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাবে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।